অসময়ে কৃষি করে মিছি মিছি খেটে মরে, গাছ যদি হয় বীজের জোরে তাতে ফল ধরে না, সময় গেলে সাধন হবে না। লালন সাঁই কিন্তু এই কথাটাই বলেছিলেন। প্রিয় শিক্ষার্থী, আপনাদের মনে করিয়ে দিলাম যে সময় মতো কাজ করতে হয়। যখন যে কাজ তখন যদি সেটি না করেন পরে কিন্তু পস্তাতে হয়, সেই কাজের ফল কিন্তু পাওয়া যায় না। তো এখন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সরকারি চাকরির, এখন যদি আপনি চেষ্টা না করেন, এখন যদি আপনি নিজেকে নিজের সবটুকু সমর্থ দিয়ে যদি আপনি চেষ্টা না করেন, পরবর্তীতে কিন্তু আর কাজ হবে না। এই কারণে সময়ের কাজ সময়ই করতে হবে, সময় গেলে সাধন কিন্তু হবে না। প্রিয় শিক্ষার্থী, বরাবরের মতো আবারও চলে এলাম আমি নুরে মুস্তফা বাবু আপনাদের সঙ্গে বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্য। প্রাথমিক বিদ্যালয়ে বিগত বছরের প্রশ্নগুলো থেকে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন বা যেগুলো নিয়ে আলোচনা করা জরুরি বেছে বেছে সেগুলো কিন্তু আপনাদের জন্য উপস্থাপন করছি। এবং শুধু সেই প্রশ্ন নয়, ওই প্রশ্নের আলোকে আর কি কি প্রশ্ন হতে পারে সেটিও কিন্তু আমাদের আলোচনার বিষয়। লক্ষ্য করুন, আমরা বোর্ডে লিখে রেখেছি যে সমাসের পদের অর্থ প্রাধান্য। কেন এটি আমরা লিখলাম? এর পেছনে কারণ হলো এই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2012-তে কী প্রশ্ন এলো? কর্মধারয় সমাসে কোন পদ প্রধান? অর্থাৎ আমরা জানি যে সমাসের দুটো পদ থাকে। প্রথম অংশকে আমরা বলি পূর্বপদ এবং পরের অংশকে আমরা বলি পরপদ বা উত্তরপদ। আবারও বলি, সমাসের কিন্তু দুটো অংশ। প্রথম অংশকে আমরা বলছি পূর্বপদ এবং পরের অংশকে আমরা বলছি পরপদ বা উত্তরপদ। এখন আমাদের সমাসের প্রধান প্রকারভেদ 6টি। এই 6টি প্রধান সমাসের পূর্বপদ এবং পরপদ সব সমাসের কিন্তু দুই পদই একই অবস্থা বা একই অর্থ প্রাধান্য থাকে না। কোনো সমাসের পূর্বপদ, কোনো সমাসের পরপদ, কোনো সমাসের আবার কোনো পদই নয়, এরকমের অর্থ প্রাধান্যও কিন্তু থেকে যায়। সুতরাং আপনাকে জানতে হবে যে কোন সমাসের কোন পদের অর্থ প্রাধান্য থাকে। তো আমরা প্রশ্নটি এই জন্যই এখানে নিয়ে এলাম যে এই প্রশ্নের আলোকে আমরা সমাসের কোন পদের অর্থ প্রাধান্য থাকে কোন সমাসে সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। যদি মনোযোগ দিয়ে আমাদের সঙ্গে থাকেন, আশা করি এখান থেকে প্রশ্ন কোনোভাবেই আপনাকে বিভ্রান্তিতে ফেলতে পারবে না। দর্শক শ্রোতা, প্রশ্নটি দেখুন, কর্মধারয় সমাসে কোন পদ প্রধান, অর্থাৎ এর কোন পদের অর্থ প্রাধান্য থাকে। তো কোন পদ প্রধান সেই উত্তরটা আমরা একটু পরে পাবো। তার আগে আমরা আসি, ওই যে আমি বললাম যে আমাদের 6টি প্রধান সমাস, সেই 6টি প্রধান সমাসের আমি একটু লিখে নেই এবং কোন সমাসের কোন পদ অর্থ প্রাধান্য থাকে লিখে তারপরে এখান থেকে আপনি এখানে সহজেই উত্তর করতে পারবেন। তাহলে প্রথম সমাসটি আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস। আচ্ছা, দ্বন্দ্ব সমাসের কোন পদের অর্থ প্রাধান্য থাকে আমি এখানে লিখে দেখাই। লক্ষ্য করুন, দ্বন্দ্ব সমাসের পদের প্রাধান্য থাকে সেটা হলো উভয় পদ। অর্থাৎ দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ দুই পদেরই কিন্তু অর্থ প্রাধান্য থাকে। দ্বন্দ্ব সমাসের সংজ্ঞার্থেই এটা বলা হয়েছে, যে সমাসে পূর্বপদ এবং পরপদ দুই পদেরই অর্থ প্রাধান্য থাকে তাহলে তাকে দ্বন্দ্ব সমাস বলে। সুতরাং দ্বন্দ্ব ইকুয়াল আমরা লিখে রাখলাম উভয় পদ। এবার এর পাশে আমরা এইখানে লিখব, সেটা হচ্ছে বহুব্রীহি। বহুব্রীহির ক্ষেত্রে কি হবে? বহুব্রীহির ক্ষেত্রে যেটা হবে সেটা হলো কোনো পদই নয়, কোনো পদই নয়। অর্থাৎ বহুব্রীহি সমাসের কোনো পদেরই অর্থ প্রাধান্য থাকে না। আচ্ছা, এটাকে আমরা একটু সুবিধার জন্য নিচে লিখে নেই দর্শক শ্রোতা। তো আমরা ইতিমধ্যে জেনে গেলাম যে দ্বন্দ্ব সমাসের দুই পদেরই অর্থ প্রাধান্য থাকে, কিন্তু বহুব্রীহি সমাসের কোনো পদেরই অর্থ প্রাধান্য থাকে না। আমরা এখানে লিখি আপনাদের বোঝার সুবিধার জন্য। তাহলে বহুব্রীহি এই সমাসের কোনো পদেরই অর্থ প্রাধান্য থাকে না, কারণ এখানে বলা হয়েছে যে সমাসে পূর্বপদ এবং পরপদ কাউকে না বুঝিয়ে অন্য কোনো অর্থ বোঝায়, পূর্বপদ পরপদ কাউকে না বুঝিয়ে অন্য অর্থ বোঝায়, তার মানে কি কোনো পদেই এখানে কিন্তু অর্থ প্রাধান্য পাবে না। কোনো পদের নয়, আমরা একটা রস্বই দিয়ে দিলাম, কোনো পদেরই নয়, অর্থাৎ বহুব্রীহি সমাসে কোনো পদেরই অর্থ প্রাধান্য থাকবে না। এরপরে আমরা চলে আসি অব্যয়ীভাব। এই যে অব্যয়ীভাব, এই অব্যয়ীভাবের কিন্তু পূর্বপদের অর্থ প্রাধান্য থাকে। অব্যয়ীভাবের সংজ্ঞায় কিন্তু বলা হয়েছে যে পূর্বপদে অব্যয় যোগে
অব্যয়ের অর্থই প্রাধান্য পেয়ে যে সমাস হয় তাকে অব্যয়ীভাব সমাস বলে। তার মানে পূর্বপদে অব্যয় থাকবে, অব্যয়ের অর্থই প্রাধান্য পাবে, অর্থাৎ পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে। তার মানে অব্যয়ীভাব সমাসের পদের অর্থ প্রাধান্য পাবে হচ্ছে পূর্বপদ। এখন বাকি আর কি থাকে? বাকি থাকে হচ্ছে, আমরা এখন লেখার চেষ্টা করি, দ্বিগু, দ্বিগু থাকে। তারপরে আর কি থাকে? কর্মধারয়, কর্মধারয় থাকে। আর কি থাকে? তৎপুরুষ থাকে। এই যে দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, এই তিনটিরই কিন্তু পরপদ প্রাধান্য পায়। পরপদ আমরা লিখে দিলাম, পরপদ বা উত্তরপদ। সুতরাং এইখান থেকে আপনি আরেকবার বোঝার চেষ্টা করুন, দ্বন্দ্ব সমাস এটার কি হয়? উভয় পদেরই, এই যে উভয় পদেরই অর্থ প্রাধান্য থাকে, দুই পদেরই অর্থ প্রাধান্য থাকে। বহুব্রীহি সমাস কোনো পদেরই নয়, অর্থাৎ কোনো পদেরই অর্থ প্রাধান্য থাকে না। এখান থেকে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে যেতে পারে। এই যে দ্বন্দ্ব এবং বহুব্রীহি, লক্ষ্য করেন, পদের অর্থগত দিক থেকে বা অর্থের প্রাধান্য দিক থেকে দ্বন্দ্বের বিপরীত হচ্ছে বহুব্রীহি, আর বহুব্রীহির বিপরীত হলো দ্বন্দ্ব। যে কোনো পরীক্ষায় কিন্তু এসে যাবে দ্বন্দ্বের বিপরীত সমাস কোনটি। তখন বলবেন যে এত বড় বড় বই কিনলাম, এত কিছু করলাম, কিন্তু চান্স তো পেলাম না। প্রিয় শিক্ষার্থী, অতএব মনে রাখুন যে পদের অর্থগত দিক থেকে দ্বন্দ্বের বিপরীত হচ্ছে বহুব্রীহি, বহুব্রীহির বিপরীত হলো দ্বন্দ্ব। আর অব্যয়ীভাব সমাসের কোন পদের প্রাধান্য থাকবে? পূর্ব পদের অর্থ প্রাধান্য থাকবে। আর বাকি দ্বিগু, তারপরে কর্মধারয়, তৎপুরুষ, এরা সবাই পরপদ প্রধান সমাস। এখন আপনি এখান থেকে উত্তরটা খুঁজে বের করুন। কর্মধারয়, এই যে কর্মধারয়, কোন পদ প্রধান সমাস? কোন পদ হবে এখন? অবশ্যই কর্মধারয় পরপদ প্রধান সমাস বা পরপদ প্রধান সমাস। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং এই প্রশ্নটি শুধু আপনাদের শেখানো আমাদের উদ্দেশ্য নয়, এই প্রশ্নের আলোকে এখান থেকে আর কি রকম কোশ্চেন আসতে পারে তার কিন্তু বিস্তারিত আমরা আলোকপাত করে দিলাম। যদি মনোযোগ দিয়ে শোনেন, বোঝার চেষ্টা করেন, আশা করছি পরীক্ষায় যেভাবেই আসুক না কেন আপনি মোকাবেলা করতে সক্ষম হবেন। যাবার আগে আরেকবার আমি পাঠটাকে মনে করিয়ে দিচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় সমাসের পদের অর্থ প্রাধান্য, অর্থাৎ সমাসে কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য থাকে। সেক্ষেত্রে আমরা জানলাম যে দ্বন্দ্ব সমাস মানেই তার উভয় পদের অর্থ প্রাধান্য থাকে, আর বহুব্রীহি সমাস হলো কোনো পদেরই অর্থ প্রাধান্য থাকে না। সুতরাং পদগত দিক থেকে দ্বন্দ্ব এবং বহুব্রীহি তারা কিন্তু বিপরীত অবস্থায় অবস্থান করছে। এরপরে অব্যয়ীভাব সমাস কিন্তু পূর্ব পদের অর্থ প্রাধান্য থাকে, আর দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, এগুলো হচ্ছে পরপদের প্রাধান্য পেয়ে থাকে। অতএব এইখান থেকে যে রকমেরই কোশ্চেন আসুক না কেন এই আলোচনাটুকু মনে রাখলে আপনার পক্ষে সহজ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রিয় চাকরি প্রার্থী এবং শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করছি আপনারা আলোচনাটি বুঝতে পেরেছেন। আর এই আলোচনা শোনার পরে আপনারা দয়া করে জানাবেন আর কি আলোচনা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ব্যাকরণ, সাহিত্য এবং ভাষার কোন বিষয়টি আপনার কাছে জটিল মনে হয় এবং সেই বিষয়ের আলোচনা পেলে আপনার কাজে লাগবে, মন্তব্যের ঘর কিন্তু উন্মুক্ত রয়েছে, আপনারা আপনাদের মতো জানাবেন। আপনারা প্রত্যেককেই প্রস্তুত হন এবং এই নিয়োগ থেকেই আপনারা একটি চাকরি নিশ্চিত করুন, সেই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। শুভ বিদায়।